আসসালামু আলাইকুম। আমি আবু আসনাদ রাকিব। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রভাষক 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একদম সিলেবাসের বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা। আমরা জানি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমাদের হিসাব বিজ্ঞান একটা নতুন সিলেবাস তৈরি হয়, যা ছিল সম্পূর্ণ নতুন একটা প্যাটার্নের। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আই থিঙ্ক ওই সেম সিলেবাসটাই থাকবে। তো আমরা যে কোনো বিষয় যখন শুরু করব বা হচ্ছে হিসাব বিজ্ঞানের রিটেনের প্রস্তুতিটা যখন স্টার্ট করব, তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে একদম ইন ডিটেলস আপনাকে সিলেবাসটা সম্পর্কে বিস্তর ধারণা লাভ করা। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই ইন্টার থেকে এবং অনার্স পর্যন্ত আমরা এই সাবজেক্টগুলো পড়ে আসছি, এখন হয়তো আমাদের কাজ হচ্ছে বিষয়টাকে নতুনভাবে রিভিউ করা। তো আজকের ভিডিওটা একটু বড় হবে। আমি একদম প্রত্যেকটা বিষয়ের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, থিওরির জন্য আপনি কিভাবে পড়বেন, কিভাবে কি করতে হবে, একদম ইন ডিটেলস আমি আলোচনা করবো, একদম থিওরি সহ। মানে আপনি প্রত্যেকটা বিষয়ের আপনার কতগুলো চ্যাপ্টার আছে ম্যাথের, প্রত্যেকটা বিষয়ের জন্য থিওরি কি পড়তে হবে, আপনি সিলেবাসটা নিয়ে একদম বিস্তর আপনার আলোচনা পাবেন। ক্লাসটা বড় হবে, সময় নিয়ে দেখেন। ইনশাআল্লাহ আপনি যখন সিলেবাসটা পূর্ণাঙ্গভাবে দেখতে পারবেন, তখন আপনার জন্য প্রস্তুতি নেওয়াটা একদম তুলনামূলক ইজি হয়ে যাবে। আসেন হিসাব বিজ্ঞান প্রভাষক 19তম সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা দেখেন। এটা হচ্ছে আমাদের একটা ফেইড বেসের ক্লাস। তবে আমরা ফেইড বেসের অনেকগুলো ক্লাসকে ফ্রি করে দিব, কারণ যাদের আর্থিক সমস্যা আছে আপনি চাইলে ফ্রি ক্লাসগুলো দেখেও প্রস্তুতি নিতে পারবেন। আর যদি মনে হয় না আপনি কোনো যে মেন্টরসের আন্ডারে থাকতে চান, কারো তত্ত্বাবধানের আন্ডারে থাকতে চান, আপনাকে আমাদের ফেইড বেসে আপনি ঢুকতে পারেন চাইলে। এখানে একদম থিওরি সহ আপনাকে একদম প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথের একটা পূর্ণাঙ্গ সলিউশন আপনাকে দেওয়া হবে। এগুলো সবগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস। আপনার যে কোনো সময় ভিডিওটা দেখবেন, আপনি আমাকে নক দিতে পারেন, আপনি পেয়ে যাবেন। আর যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ফ্রিতে ক্লাসগুলো দেখতে পারবেন। সব ক্লাস অবশ্যই পাবেন না, পিডিএফ গুলো আপনি ফ্রিতে পাবেন না, তবে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনি সবগুলো পাবেন। আসেন, এটা আমাদের ফেইড বেসের ক্লাস। তো আজকে আমাদের ফেইড বেসের প্রথম ক্লাস এটা। আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের একদম বিষয় যতগুলো সাবজেক্ট আছে ততগুলো নিয়ে। দেখেন আমাদের হিসাব বিজ্ঞানের টোটাল সাবজেক্ট আসবে কয়টা? 5টা। প্রথম রয়েছে আর্থিক হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র, বাংলাদেশের করবিধি, ঠিক আছে, মানে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, উৎপাদন ব্যয় হিসাব মানে কস্ট অ্যাকাউন্টিং, আর হচ্ছে কি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলি। তার মানে আমরা 5টা বিষয়ের উপর আমাদের 100 মার্কের রিটেন পরীক্ষা হবে। ঠিক আছে, 5টা বিষয়ের 100 মার্কের রিটেন পরীক্ষা হবে। আমি একটু বিস্তার আলোচনা করতেছি। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন সিলেবাসটা পড়বেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন দেখবেন, দুইটার মধ্যে একটা বিস্তর পার্থক্য পাবেন। দেখেন, আগে প্রথমে আমি আপনাকে সিলেবাসটা সম্পর্কে বুঝাচ্ছি, পরে হচ্ছে আমি আপনাকে বুঝাবো যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়েছে। দেখেন, এখানে এই আর্থিক হিসাব বিজ্ঞান থেকে আমাদের মার্ক থাকবে 30, নিরীক্ষা শাস্ত্র থেকে আমাদের মার্ক থাকবে 20, এই করবিধি থেকে আমাদের মার্ক থাকবে 10, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে মার্ক থাকবে 20, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে মার্ক থাকবে 20। তার মানে আপনি টোটাল এখানে 100 মার্কের একটা কি মার্ক পাচ্ছেন। তাহলে আপনার টোটাল পরীক্ষা হবে কত মার্কের? 100 মার্কের। এই হচ্ছে আপনার সিস্টেম। এখন তারা সিলেবাসে কিন্তু একটা নির্দিষ্টভাবে টপিক দিয়েছিল, যে সেটা হচ্ছে এই আর্থিক হিসাব বিজ্ঞান, যেটা এখান থেকে আপনার প্রশ্ন থাকবে 5টি থেকে আপনাকে পরীক্ষা আনসার করতে হবে 3টি। ঠিক আছে, এই 3টার জন্য একটার জন্য 10 মার্ক করে আপনি পাবেন কত মার্ক? 30 মার্ক। আর নিরীক্ষা শাস্ত্র যেটা, এখান থেকে থিওরি থাকবে 3টি থেকে আপনি পরীক্ষা আনসার করবেন 2টি, একটার জন্য 10 মার্ক করে আপনার এখানে এসে 20 মার্ক। করবিধি থেকে আপনার প্রশ্ন থাকবে কয়টি? 2টির ভিতরে আপনাকে আনসার করতে হবে একটি, একটার জন্য 10 মার্ক করে আপনি এখানে পাবেন 10 মার্ক। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে আপনার প্রশ্ন থাকবে 3টি থেকে আপনি আনসার করবেন 2টি, একটার জন্য 10 মার্ক করে 20 মার্ক। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে আপনার প্রশ্ন থাকবে 3টি, আর আপনি 2টি আনসার করবেন, একটার জন্য 10 মার্ক করে 20 মার্ক। এটা হচ্ছে সিলেবাস। আপনি যখন হিসাব বিজ্ঞান প্রভাষকের ইংরেজিতে যে সিলেবাসটা সেটা যখন দেখবেন, তখন দেখবেন যে এরকম প্যাটার্ন লেখা আছে। তবে আপনি মাথায় রাখবেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু কোনো অপশন ছিল না। যেমন এখানে সিলেবাসে লেখা আছে যে 5টা প্রশ্ন আসবে, 5টা থেকে 3টি দিতে হবে আপনাকে, কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 5টা ছিল না, 3টাই ছিল। 3টা থেকে 3টে দেওয়া লাগছে। ঠিক আছে, 3টা ছিল, 3টা থেকে 3টে দেওয়া লাগছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা বিষয়, যেমন এখানে নিরীক্ষা শাস্ত্রতে তারা বলছে 3টি আসবে, কিন্তু 3টি আসে নাই। 2টা আসছে, 2টা থেকে 2টে দেওয়া লাগছে। এখানে 2টা আসে নাই, একটা আসছে, একটা থেকে একটাই দেওয়া লাগছে। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে 3টি আসে নাই, কয়টা আসছে? 2টা আসছে, 2টা থেকে 2টে দেওয়া লাগছে। এখানেও 3টা আসে নাই, 2টা আসছে, 2টা থেকে 2টে দেওয়া লাগছে। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে পরীক্ষাতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অপশন থাকতে পারে আবার নাও থাকতে পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 18তম প্রশ্নের প্যাটার্নটাই হবে, কোনো অপশন আপনি পরীক্ষায় পাবেন না। ঠিক আছে, এখন অনেকেই কি করে, এই যেমন এখানে 5টা প্রশ্ন থাকবে, সে চিন্তা করে আচ্ছা তাহলে আমি 3টা ম্যাথ দিয়ে দিব, আমি কোনো থিওরি দিব না, তাহলে আমি কোনো থিওরি পড়বে না, তারাই চান্স পাইনি। ঠিক আছে, তারপরে এইভাবে প্রত্যেকটা বিষয় দেখছেন আপনি অপশন পাচ্ছেন।
এখন আপনি যদি মেন্টালিটি এরকম করে যান যে ওরা সিলেবাস দিছে একটা, তাহলে তোরা সিলেবাসটাই অবলম্বন মানে ওই প্যাটার্নটাকেই ম্যানেজ করবে বা অবলম্বন করবে, এটা কিন্তু 18তম মতে করে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যখন প্রস্তুতি নেবেন আপনাকে এই মেন্টালিটি রাখতে হবে যে আমার পরীক্ষাতে প্রশ্ন আসবে 10টা, আমি 10টা থেকে 10টা দিয়ে দেবো, আমি কোনো অপশন পাবো না। এই হচ্ছে সিলেবাসের সাথে পার্থক্য। এখন আরেকটা বিষয় আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে দেখেন আর্থিক হিসাব বিজ্ঞান এটা কিন্তু পুরোটাই হচ্ছে ম্যাথ। ঠিক আছে, ম্যাথ মানে হচ্ছে এখানে ম্যাথ প্লাস থিওরি। সিলেবাসটা বুঝেন ভালোভাবে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এখানে একটা থিওরি ছিল আর দুইটা ম্যাথ ছিল, একটা থিওরি দুইটা ম্যাথ ছিল। তার মানে আপনাকে এখানে থিওরি গুলো ভালোভাবে পড়তে হবে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেম জিনিসটাই হবে, একটা থিওরি থাকবে একটা ম্যাথ থাকবে। তার মানে আপনি এখানে থিওরি প্লাস ম্যাথের প্রস্তুতি নিতে হবে। কোন কোন চ্যাপ্টার ম্যাথ আছে, কোনগুলো ইম্পর্টেন্ট সেটা একটু পরে আসতেছে। আর থিওরি কোনগুলো আপনি পড়বেন, কোন কোনগুলো সিলেবাসে আছে এবং সিলেবাসের বাইরে থেকে আসে কিনা সেটা নিয়ে বিস্তার আলোচনা হবে একটু পরে। নিরীক্ষা শাস্ত্র এটা পুরোটাই থিওরি, এখান থেকে কোনো ম্যাথ আসবে না, এটা আপনাকে থিওরিটাই পড়তে হবে। এখন আপনি কোন কোন থিওরি পড়বেন সেটা নিয়ে পরবর্তীতে আসতেছে। করবিধি, করবিধি থেকে বুঝেন এখানে মূলত ম্যাথও আছে প্লাস থিওরিও আছে। এখন ঝামেলাটা হচ্ছে কি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় থিওরি আসছে, 18তমতে কি আসছে, থিওরি আসছে, ম্যাথ আসে নাই। তবে এই অধ্যায় থেকে 19তমতে ম্যাথ আসবে, এটা আপনি শিওর থাকেন। একক ব্যক্তির করদা নির্ণয় যে ম্যাথটা আছে আমাদের ফেড ব্যাচ এগুলো করানো হবে, এই ম্যাথটা আসবে। 19তমতে থিওরি আসবে না, তবে 18তমতে একটাই থিওরি আসছে, থিওরি দেওয়া লাগছে। এখানে আমরা সবাই ম্যাথের প্রস্তুতি নিয়েছিলাম, তবে থিওরিটা সহজ আছে এবং আপনি কোন কোন থিওরি পড়বেন সেটা নিয়ে পরে আলোচনা হবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এখান থেকে দুইটা প্রশ্ন ছিল 18তমতে, একটা ছিল থিওরি, ঠিক আছে, প্লাস একটা ছিল ম্যাথ, একটা থিওরি একটা ম্যাথ ছিল। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে একটা থিওরি প্লাস একটা ম্যাথে থাকবে, আপনি কোনো অপশন পাবেন না, দুইটা ম্যাথ আসার কোনো সম্ভাবনা নাই। এরপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে দুইটা প্রশ্ন ছিল 18তমতে এবং দুইটা প্রশ্নের একটা ছিল থিওরি আর একটা ছিল কি ম্যাথ। তার মানে আপনি নিশ্চিত থাকেন 19তম শিক্ষক নিবন্ধনেও এখানে একটা থিওরি এবং একটা কি ম্যাথ থাকবে। তো আমার মনে হয় যে 18তমতে 40% ছিল ম্যাথ আর 60% ছিল আপনার থিওরি, টোটাল ছিল 100 মার্ক। তবে 19তমতে 50% ম্যাথ থাকবে আর 50% থিওরি থাকবে, এতটুকু নিশ্চিত থাকেন। 50% ম্যাথ থাকবে, 50% থিওরি থাকবে। সর্বসাকুল্যে যদি হয় তাহলে 60 মার্কের ম্যাথ থাকবে আর 40 মার্কের থিওরি থাকবে। তার মানে আপনাকে ম্যাথের 50 আসবে এতটুকু নিশ্চিত, 50-এর নিচে নামার কোনো সম্ভাবনা নাই। আর ম্যাথ সর্বোচ্চ 60% যাবে। তার মানে আপনাকে ম্যাথ প্লাস থিওরি দুইটার প্রস্তুতি নিতে হবে। তো আমাদের ফেড বেসে যারা ভর্তি হচ্ছেন, অনেকে ফেড বেসের অনেকে আমাকে বলতেছেন যে স্যার আমরা থিওরিগুলো কিভাবে পড়বো। দেখেন এই যে পুরোটা থিওরি, আপনাকে থিওরিটার একদম টোটালি পিডিএফটা দেওয়া হবে। আপনার কাজ হচ্ছে আপনি পিডিএফটা দেখবেন, হ্যান্ড নোটস করবেন অথবা প্রিন্ট করবেন। এটা আমার ব্যক্তিগত হ্যান্ড নোটস, মানে আমি বিভিন্ন বই থেকে কালেকশন করে 18তমর জন্য আমি নিজে প্রস্তুতি নিয়েছি এবং এটা পড়ে আমি চান্স পেয়েছি। সেক্ষেত্রে আপনার কোনো জটিলতা নাই, আপনাকে বিভিন্ন গাইড বইটা ফলো আপ করতে হবে না, আপনি জাস্ট থিওরিগুলো পড়বেন। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ব্যক্তিগত হ্যান্ড নোটস আছে, এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, বিশেষ করে যারা ফেড বেসে আছেন তাদেরকে। এই হচ্ছে আমাদের মানে বিষয়বস্তুর আলোচনা। এখন আসলে আরেকটা বিষয় আমি আপনাকে একটু ভাগ করে দিই, সেটা হচ্ছে দেখেন এই যে থিওরিগুলো আসে, যেমন নিরীক্ষা শাস্ত্রের যে থিওরিগুলো আসবে, ঠিক আছে, বুঝেন ভালোভাবে, আগে সিলেবাসটা বুঝেন। নিরীক্ষা শাস্ত্রের যে থিওরিগুলো আসবে, এই থিওরিগুলো মনে করেন আপনি নিরীক্ষা শাস্ত্র আপনার 4 মার্কের প্রশ্ন আসছে, মনে করবেন 4 মার্কে বলে 4 নাম্বার, মানে 4 নাম্বারে আসছে কত মার্কের জন্য, 10 মার্কের জন্য। এগুলো কিন্তু ক খ দিয়ে আসবে, ক এর জন্য একটা নির্দিষ্ট মার্ক থাকবে, খ এর জন্য একটা নির্দিষ্ট মার্ক থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে থিওরিটা আসবে, এটা কিন্তু ক খ দিয়ে আসবে, মানে একটা থিওরি সরাসরি 10 মার্কের জন্য আসবে না। মানে বিষয়টা হচ্ছে কেমন আমি আপনাকে বুঝি, যে আপনাকে ধরেন এই ধরেন এক কতে বলছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে, এটার জন্য তারা দিচ্ছে 4 মার্ক। আপনাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা লিখতে হবে, কিভাবে লিখবেন, কোন প্যাটার্নে লিখবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের সামনের ক্লাসগুলোতে। তারপরে ধরেন এটার জন্য দিচ্ছে 4 মার্ক। এরপর হচ্ছে ধরেন খ নাম্বার দিছে, একই প্রশ্নের ভিতরে খ নাম্বার দিছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখা, ঠিক আছে, বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা লেখা, ওইটার জন্য দিচ্ছে 6 মার্ক। এইভাবে যতগুলো থিওরি আসবে প্রত্যেকটা থিওরি এরকম ক খ দিয়ে আসবে। তার মানে এখানে বিস্তর থিওরি আপনাকে পড়তে হবে। মনে রাখবেন এটা একটা কমপ্লিকেটেড সাবজেক্ট, যেহেতু এখানে বেসিক্যালি তারা চান্স পায় খুবই কম। আপনি যদি গোছানো প্রস্তুতি নিতে পারেন, সুন্দরভাবে সিলেবাস ধরে ধরে যদি প্রস্তুতি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হিসাব বিজ্ঞান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি আপনার কি বাড়বে। আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য স্কুলের সিলেবাসটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে, ধৈর্য ধারণ করে থাকেন। আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা, স্কুলটা নিয়ে আলোচনা করব। এখন আসেন আমাদের আবার নেক্সট কাজ হচ্ছে আমরা
প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন কোন অধ্যায় আছে এবং থিওরি কি কি আছে। তো প্রথমে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ম্যাথ চ্যাপ্টারগুলোকে লিখে দিচ্ছি, ম্যাথ চ্যাপ্টারগুলোকে বুঝাচ্ছি। ইভেন সেটা আপনি কোন ইয়ারে পেয়েছেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কোনটা থেকে 19তমতে আসার সম্ভাবনা বেশি, কোনটা 18তমতে আসছে, এটা নিয়ে এবার আমি বিস্তার আলোচনা করতেছি। আচ্ছা আসেন, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মানে সাবজেক্টকে দৌড়ে দৌড়ে বিশ্লেষণ করা যায় এই সাবজেক্টটা থেকে আমরা কি পরিমাণ থিওরি পড়বো এবং কি পরিমাণ কি ম্যাথ পড়বো। দেখেন আমাদের প্রথম সাবজেক্ট যেটা, এটা প্রথম সাবজেক্ট হচ্ছে কি আর্থিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে। এখান থেকে আমাদের কত মার্ক আসবে? 30 মার্ক। আমি আবার বলতেছি এই 30 মার্কের ভিতরে আপনি একটি থিওরি আর দুইটি ম্যাথ পাবেন, এভাবে আপনার 30 মিলবে, একটি থিওরি এবং দুইটি ম্যাথ। আর যে থিওরিটা আসবে এই থিওরিটা অবশ্য ক দিয়ে আসবে। যেমন কতে আপনাকে বলতে পারে আর্থিক হিসাব বিজ্ঞান কাকে বলে, খ নাম্বারে আপনাকে বলতে পারে যে ধরেন আর্থিক হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখো, আর্থিক হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো, আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রটা লেখো, অথবা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো লেখো, ঠিক আছে। এরকম প্রশ্ন আসতে পারে, এগুলো আপনাদেরকে ফেড ব্যাচে একদম বিস্তারিত করানো হবে, এগুলো নিয়ে আপনাদের প্রেশার নিতে হবে না। আর ম্যাথ আসবে 20 মার্কের। প্রথমে আমি আপনাকে দেখাই, এখানে এই আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা ম্যাথের চ্যাপ্টার পাবো টোটালি 7টা। যেমন এই যে প্রথমটা হিসাব সমীকরণ জাবাদা, সমন্বয় জাবাদা, এই পুরোটা একটা চ্যাপ্টার। এরপর হচ্ছে আর্থিক বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী আছে, অবশ্যই আছে, মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের লেনদেন যে চ্যাপ্টারটা, নগদ প্রবাহ বিবরণী আছে, শেয়ার ইস্যু সংক্রান্ত ম্যাথ আছে, অনুপাত বিশ্লেষণ আছে। এই 7টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার আপনাকে টাচ করতে হবে। তবে এই 7টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে ডিটেলস করার দরকার নেই, আমি দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। যেগুলো বলবো এগুলো থেকে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। কারণ এই নিবন্ধন পরীক্ষার সাধারণত নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য গতানুগতিক পরীক্ষা থেকে একটু ভিন্ন, প্রশ্ন প্যাটার্ন অনেক বেশি ইজি হয়। আপনি যদি গোছায় প্রস্তুতি নিতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য কি হয়ে যাবে। দেখেন এখন প্রথমে আসেন 18তমতে, এই 7টা চ্যাপ্টার থেকে 18তমতে কোন কোন চ্যাপ্টার ছিল। এই যে সকল চ্যাপ্টার দেখতেছেন এগুলো কিন্তু 17তম পর্যন্ত ছিল না, 18তমতে এগুলো অ্যাড হয়েছে নতুন ভাবে, মানে এটা নতুন সিলেবাস নিয়ে আলোচনা করতেছি। এই 18তমতে সমন্বয় জাবদা থেকে একটা প্রশ্ন আসছিল 10 মার্কের জন্য, এই একটা সমন্বয় জাবদা থেকে 10 মার্কের জন্য একটা প্রশ্ন আসছিল। আর হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী থেকে একটা প্রশ্ন আসছিল, এই যে এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন আসছিল 10 মার্কের জন্য। তার মানে এই যে 7টা চ্যাপ্টার থেকে মাত্র 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, একটা সমন্বয় জাবদা, একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের কে ব্যবসার ভাষা বলা হয় কেন, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি, ঠিক আছে, এটা নিয়ে 10 মার্কের একটা থিওরি আসছিল। তাহলে আমরা 2টা চ্যাপ্টার থেকে 18তমতে আমরা ম্যাথ পাইছি, তার মানে এটা ছিল 18তমতে, আর এই যে এই ম্যাথটাও ছিল কি 18তমতে। এখন আসেন আপনাকে এবার আমি দৌড়ে দৌড়ে প্রশ্ন বুঝাচ্ছি। দেখেন প্রথমটা হচ্ছে হিসাব সমীকরণ, এটা আমরা করছিলাম ইন্টারে থাকতে, আমরা হিসাব সমীকরণ অনেক করছি, অনার্স ফার্স্ট ইয়ার আমরা ইংলিশ ভার্সনে করছি। আপনার কিন্তু পরীক্ষাটা বাংলাতে আসবে, আমি আবার বলতেছি এখানে বেশ কিছু চ্যাপ্টার আছে ইংলিশই করছি আমরা, আপনার টোটালি প্রশ্ন আসবে বাংলাতে, আপনাকে ইংলিশ ভার্সনে কোনো প্রশ্ন দেওয়া হবে না, আপনাকে থিওরি প্লাস ম্যাথ সবকিছু আসবে বাংলাতে, আপনাকে পরীক্ষা দিতে হবে বাংলাতে। হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, তারপর আপনি করে যাবেন। জাবাদা থেকে আমার মনে হয় না প্রশ্ন আসবে, সমন্বয় জাবাদাটা 19তমর জন্য ইম্পর্টেন্ট আছে, 18তমতে আসছে, 19তমতে আসতে পারে। সমাপনী জাবাদা থেকে আমার মনে হয় না প্রশ্ন আসবে, বিপরীত দাখিলা থেকে আমার মনে হয় না প্রশ্ন আসবে, এগুলো থেকে আসার সম্ভাবনা নাই। প্রথম টপিক থেকে আপনার সমন্বয় জাবাদাটা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এখন সমন্বয় জাবাদা আপনি কোথা থেকে করবেন? ব্যতিক্রম সাজেশন থেকে। আপনি 19তমর জন্য যে নতুন ব্যতিক্রমটা বেরিয়েছে এখানে দেখবেন বেশ কিছু সমন্বয় জাবাদা দেওয়া আছে, ওগুলো করলে আপনার কমন এসে যাবে। আচ্ছা আর্থিক বিবরণী, এটা একটা ভাইটাল, এখান থেকে এটা 100% ধরে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। 18তমতে এখান থেকে কোনো প্রশ্ন থাকে নাই, যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল পরবর্তীতে। তো আর্থিক বিবরণী থেকে প্রশ্ন আসবে, কোথায় থেকে করবেন? বিগত সালের বিগত নিবন্ধনের যতগুলো প্রশ্ন আছে এগুলো সবগুলো করলে হবে। বিগত নিবন্ধনের আর্থিক বিবরণীতে আসা যত প্রশ্ন আছে কোথায় পাবেন? ব্যতিক্রম সাজেশনটাতে করবেন, ব্যতিক্রম সাজেশন থেকে বিগত সালের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ব্যতিক্রম সাজেশন থেকে বিগত সালের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবেন, তাইলে জাস্ট এনাফ, আর কিছু করার দরকার নেই। ব্যাংক সমন্বয় বিবরণী, এটা আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পাইছি, ইন্টার ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়টা ব্যাংক সমন্বয় বিবরণী, এটা থেকে আসার সম্ভাবনা আছে, আমি এটাকে 80% ইম্পর্টেন্ট দিব, আসার সম্ভাবনা আছে। এটা আপনি কোথা থেকে করবেন? এটা আপনি যদি সম্ভব হয় আপনি ইন্টারের বই থেকে এটাকে একটু ভালোভাবে করবেন, ইন্টারের বই প্লাস হচ্ছে ব্যতিক্রম থেকে আপনি এটাকে প্রস্তুতিটা নেবেন। ব্যতিক্রমে দেখবেন বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এই দুইটার প্রস্তুতি নিলে আপনার এটা হয়ে যাবে। আর অবশ্যই মারাত্মক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখানে 100% ধরে রাখেন, এটা থেকেই 19তমতে আসবে। 19তমতে 2টা চ্যাপ্টার সব থেকে ভাইটাল, দাগাই দিচ্ছে। এক হচ্ছে আর্থিক বিবরণী, 2 অবশ্যই, এই 2টা চ্যাপ্টার ভাইটাল। ভাইটাল মানে আসার সম্ভাবনা একদম বেশি, চলে আসবে হয়তো, অবশ্যই, ঠিক আছে। অবশ্যই থেকে 100% আসার সম্ভাবনা আছে। অবশ্যই মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের লেনদেন, এটা আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র করছিলাম, ইন্টার প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়টা করছিলাম, ঠিক আছে। এখন আপনি প্রস্তুতি নিবেন কি? আপনি কিছু করার দরকার, আপনি বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবেন। অবশ্যই দেখবেন যে বিগত নিবন্ধনের অনেক প্রশ্ন আসছে, শুধু বিগত নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রশ্নগুলো প্রস্তুতি নেবেন। কোথায় পাবেন বলেন?
আপনি যদি ব্যতিক্রম সাজেশনটা নেন ব্যতিক্রম থেকে নেবেন। ব্যতিক্রম আবার অনার্সের ব্যতিক্রম না, ব্যতিক্রমটা হচ্ছে কি এই নিবন্ধনের জন্য যে ব্যতিক্রমটা বের হয় 19তমের জন্য ওইটা নেবেন, ওইটার প্রস্তুতি নিলে হবে। নগদ প্রবাহ বিবরণী 18তমতে আসছে, ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। 18তমতে আসছে কিন্তু এখান থেকে। তো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি বিগত নিবন্ধনের যে প্রশ্নগুলো আচ্ছা মনে রাখবেন এই নগদ প্রবাহ বিবরণী কিন্তু বিগত কোন নিবন্ধনে ছিল না, শুধু 18তমতে এই সিলেবাসটা অ্যাড হয়েছে। তার মানে এটা থেকে আপনি ব্যতিক্রম থেকে এই ব্যতিক্রম থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ব্যতিক্রমে দেখবেন যে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে অনার্সের এবং ইন্টারের, আপনি এগুলো প্র্যাকটিস করলে হবে, খুবই সহজ আসে। আমাদের ফেড ব্যাচে বা আপনি ফ্রিতে অনেকগুলো ক্লাস পাবেন এই টপিকগুলোর উপরে, এটা ইম্পর্টেন্ট আছে, এটাকে আমি 100% দিয়ে রাখবো কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট আছে। শেয়ার ইস্যু এটা আমার মনে হয় না আসবে, এটাকে আমি 50% ইম্পর্টেন্ট দিব, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নাই, একেবারে নাই বললে চলে। তারপরে আপনাকে করতে হবে, আপনি কি করবেন, আপনি ব্যতিক্রমে দেখবেন বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, ব্যতিক্রমের যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে এগুলো করবেন। এই বিষয়টা আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি, এই বিষয়টা আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি প্রথম অধ্যায়, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়। শেয়ার ইস্যু সংক্রান্ত যে অধ্যায়টা আছে এটা আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর প্রথম অধ্যায়ে পাইছি। এটা কিন্তু আমরা ইংলিশ ভার্সনে করছি, তবে আপনাকে বাংলা ভার্সনে করতে হবে। এখন যারা ফেড ব্যাচে থাকবেন না কোনো সমস্যা নাই, এগুলোর উপরে ফ্রি ক্লাস থাকবে, আপনি ওই ফ্রি ক্লাসগুলো দেখে প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু হ্যান্ড নোটস আছে, নিয়ম কারণগুলো নোট করা আছে। যারা ফেড ব্যাচে থাকবেন তাদের এগুলো নিয়ে কোনো জটিলতা হবে না। অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হয় না, আমি 50% দিয়ে রাখবো এটাকে। এটা আপনি ব্যতিক্রম থেকে বিগত এই ব্যতিক্রমের যে প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করবেন। অনুপাত বিশ্লেষণটা আমরা ইন্টারে করছিলাম, ইন্টারের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় ছিল এটা। তো এই অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হয় নাই। তার মানে আপনি 3টা চ্যাপ্টার যদি ভালোভাবে করেন, আর্থিক বিবরণী, অবস্থা নগদ প্রবাহ বিবরণী, আমার মনে হয় এই 3টা চ্যাপ্টার থেকে আর এই দিক থেকে সমন্বয় যাবো, এই 4টা চ্যাপ্টার থেকে আমার মনে হয় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে দেখছেন 60টা থেকে আপনাকে 4টা করে দিছি, 3টাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি, বাকি একটাকে আমি কম ইম্পর্টেন্ট বলতেছি। আর বাকি যে চ্যাপ্টারগুলোকে আমি ধরি নেই, বাকি যে 4টা চ্যাপ্টারকে আমি ধরি নেই, এই 4টা চ্যাপ্টারের উপর আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখন আপনার যদি মনে হয় যে না আমি একেবারে সবগুলো চ্যাপ্টার করবো না, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। আমরা আমাদের ধারণা অনুযায়ী বলতে পারি এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখন প্রশ্নকর্তা থেকে যদি মনে হয় যে না আমি স্টুডেন্টদেরকে আটকাই দিব, আমি চাই যোগ্যরা এখান থেকে প্রস্তুতি নেয়। আমি যেমন বলতেছি যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, বাংলাদেশের আদার্স যেসব টিচার আছে ওনারাও কিন্তু বলবে যে এই চ্যাপ্টারগুলো কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সবাই এই চ্যাপ্টারগুলোর উপরে প্রিপারেশন নেবে। এখন প্রশ্নকর্তার থেকে একবার যদি মনে হয় যে না আমি স্টুডেন্টদেরকে আটকাই ফেলবো, উনি যদি শেয়ার ইস্যু থেকে অঙ্ক দিয়ে দেয়, বাংলাদেশের 50 থেকে 60% স্টুডেন্ট শেয়ার ইস্যুর অধ্যায়টা করবেই না। যারা একদম টপ লেভেলের প্রস্তুতি নেয়, কোনো রিল্যাক্স প্রস্তুতি নেয়, তারাই শুধু শেয়ার ইস্যুর চ্যাপ্টারটা করবে। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে ব্যাংক সামনে বিবরণীটা করবেই না, অনেক স্টুডেন্ট আছে সমাপনী যাবতীয় বিপরীত দাখিলা করবেই না, তারা শুধু গুরুত্বপূর্ণ গুলো করে নেবে, রিস্ক নেবে। এখন রিস্ক যেখানে বেশি সেখানে চান্স পাওয়ার পসিবিলিটিটাও বেশি থাকবে। এখন এটার অর্থ এই নয় যে আপনি রিস্ক নেবেন, ঠিক আছে। আমি বিষয়টা একদম ভালোভাবে বুঝিয়ে বলছি। আচ্ছা এরপরে আসেন আমাদের পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে গেল, এরপরে আসেন আমি পার্ট বি নিয়ে আলোচনা করি। এটা কিন্তু আমাদের পার্ট ইতে আসবে, যেহেতু আমাদের 5টা সাবজেক্ট এখানে। একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা একটু বড় হচ্ছে আমি বুঝতেছি, তারপরে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটাকে বড় করতে বাধ্য হয়েছি। এখন আসেন পার্ট বি। বি মানে হচ্ছে আপনি খ বিভাগ, এটা কিন্তু পার্ট আকারে আসবে, মানে এটা হচ্ছে বিভাগ নাম্বার কি খ। আমরা জানি বিভাগ খতে আমাদের নিরীক্ষা শাস্ত্র আসে, নিরীক্ষা, এটা পুরোটা হচ্ছে একটা থিওরি। এখন আসেন এই সাবজেক্টটা আপনি পড়বেন কিভাবে, এই যে আচ্ছা প্রথমে বুঝেন এই নিরীক্ষা শাস্ত্রটা আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি, অনার্স তৃতীয় বর্ষে পাইছি। এখান থেকে থিওরি আসবে 2টা, ঠিক আছে। কয়টা থিওরি আসবে? 2টা। এটার মার্ক হয়েছে 20, আপনি 2টা থিওরি আসবে। ধরেন এটা 4 নাম্বার প্রশ্নের উত্তরে আসবে, কতে বলবে নিরীক্ষা কাকে বলে, খতে বলবে নিরীক্ষার উদ্দেশ্যগুলো লেখো। 5 নাম্বার প্রশ্নে আবার ক দিবে, বলবে যে অভ্যন্তরীণ নিরীক্ষা কাকে বলে, খতে বলবে যে ধরেন আপনি একটা পার্থক্য দিল যে নিরীক্ষা এবং নিরীক্ষকের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারা মার্ক ডিস্ট্রিবিউশনটা করে দিব, মনে করেন এটার জন্য 4, এটার জন্য 6, এটার জন্য মনে করেন 3, এটার জন্য মনে করেন 7, এরকম মার্ক ডিস্ট্রিবিউশন করে দিবে। তাহলে বুঝতে পারছেন এখান থেকে টোটাল প্রশ্ন আসবে 60টা, 2টা প্রশ্ন 10 মার্কের করে 20 মার্ক। এখন আসেন প্রস্তুতি নেবেন কিভাবে, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট বিগত দেখবেন নিবন্ধনের যত প্রশ্ন আসে, বিগত নিবন্ধনের যতগুলা প্রশ্ন আছে সবগুলোকে টাটকা মুখস্থ করে ফেলবেন। কাজ হচ্ছে সবগুলোকে মুখস্থ করা। এখন মুখস্থ আপনি কই থেকে করবেন, ব্যতিক্রম থেকে না, তাহলে ধরা খেয়ে যাবেন। আপনি যদি ব্যতিক্রম অথবা দিগদর্শন বা মিলেনিয়াম ফলো করেন আপনি ধরা খেয়ে যাবেন, কারণ বাংলাদেশের যতজন পরীক্ষা দিবে সবাই ব্যতিক্রম এবং দিগদর্শন থেকে লিখবে।
আপনাকে চান্স পেতে হলে আপনার নিজস্ব হ্যান্ড নোটস থাকতে হবে বই থেকে। যেমন মিলেনিয়ামের নিজস্ব বই আছে, মেইন বই, কমার্স পাবলিকেশনের নিজস্ব বই আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, আপনারা আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটার জন্য আপনাকে টোটালি পিডিএফ দেওয়া হবে, একদম টোটালি আপনাকে এটার জন্য পিডিএফ দেওয়া হবে আমাদের পেড বেসে। তার মানে এটা আপনাকে প্রস্তুতি নিতে এরকম বেশি হ্যাজেলটের শিকার হইতে হবে না। যারা পেড বেসে থাকবেন না তাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমার দিক নির্দেশনাটা হচ্ছে আপনারা নিজেরা হ্যান্ড নোটস করে পড়বেন, বিভিন্ন বই থেকে কালেকশন করে, যেমন মিলেনিয়াম বই থেকে, তারপর হচ্ছে ব্যতিক্রম এই কমার্স পাবলিকেশনের মেইন বই থেকে, ব্যতিক্রম থেকে, দিগদর্শন থেকে, যে প্রশ্নটা যে জায়গাতে ভালো লিখছে গুগল করবেন, যে নিরীক্ষার উদ্দেশ্যগুলো আলোচনা করে গুগল করলে আপনি গুগলে মেইন বই টপিকগুলো পেয়ে যাবেন। এইভাবে হ্যান্ড নোটস করে পড়বেন, তাহলে আশা করি চান্স পেয়ে যাবেন। এখান থেকে কোনো থিওরি আসবে না, আমি এটা নিয়ে আর বিস্তর আলোচনা করতেছি না। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তী ধাপে। আমাদের পরবর্তীতে হচ্ছে পার্ট সি। পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের কি পার্ট সি। পার্ট সি তে আমাদের আসবে কর বিধি থেকে, কর বিধি যেটাকে আমরা বলি ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আচ্ছা, এই বিষয়টা আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পাইছি, আমরা যারা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের আমরা অনার্স দ্বিতীয় বর্ষে পাইছি। আমরা জানি খুবই কমপ্লিকেটেড একটা সাবজেক্ট, এটা একটা তুলনামূলক টাফ। এখানে দেখেন দুইটা চ্যাপ্টার আছে, আপনার পরীক্ষাতে আছে এখান থেকে কত মার্ক আসবে মনে রাখবেন, এখান থেকে আসবে 10 মার্ক। একটা প্রশ্ন আসবে, একটাই দিতে হবে। 18তমতে এই করবিধি থেকে কোনো ম্যাথ আসে নাই, সরাসরি একটা থিওরি আসছে, আমরা থিওরিতে টাচ করছি। এখানে দেখেন চ্যাপ্টার দুইটা, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে একক ব্যক্তির করদায় নির্ণয়, বুঝেন ভালোভাবে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে একক ব্যক্তির কি করদায় নির্ণয়, এটা তুলনামূলক একটু কঠিন হবে, একক ব্যক্তির কি করদায় নির্ণয়। এখন আসেন আরেকটা হচ্ছে ব্যাট নির্ণয়, ঠিক আছে, আপনাকে ব্যাট বের করার একটা ব্যাট বের করার জন্য একটা ম্যাথ দিবে, যেটা হচ্ছে যে উৎপাদন ব্যয় বিবরণী আমরা করি না, মনে আছে প্রারম্ভিক কাঁচামালের মজুদ, যে কাঁচামাল ক্রয়, এরকম করে আমরা বিক্রয় মূল্য বের করি। ওই বিক্রয় মূল্য থেকে আপনাকে প্রারম্ভিক এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় বাদ দিলে আপনাকে ব্যাট বাইর করতে হবে আর কি, এটা আমরা করাই দিব আমার মনে হয়। আর এখান থেকে কিন্তু এই দুইটার মধ্যে আবার থিওরি আছে, এই দুইটা কিন্তু ম্যাথ চ্যাপ্টার প্লাস এখানে কিছু থিওরি আছে, আপনাকে থিওরিও পড়তে হবে। মনে রাখবেন 18তমতে এই চ্যাপ্টার থেকে থিওরি আসছে, 19তমতে আপনি নিশ্চিত থাকেন এই যে 100% ইগাইব, আপনি নিশ্চিত থাকেন 19তমর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একক ব্যক্তির করদায় নির্ণয়, কারণ এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যেহেতু থিওরি আসছিল। এই বিষয়টা থেকে ম্যাথ আসার কথা ছিল কিন্তু ম্যাথ তারা দেয়নি। তার মানে একক ব্যক্তির করদায় নির্ণয় এটা আপনাকে ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এবং সেটা আপনি যখন করবেন 19তমর জন্য যে নতুন করে আপনার মানে নতুন যে নিয়ম আছে, নতুন নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে। কারণ আমরা জানি এই চ্যাপ্টারটার কিন্তু ওই যে বিভিন্ন করের যে পার্সেন্ট গুলো চেঞ্জ হয়, করযোগ্য সীমা, করের নিম্ন সীমা পার্সেন্ট গুলো চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা নতুন ভাবে করব। এই বিষয়টা আমরা একদম পরীক্ষার আগে আগে করব, ঠিক আছে। ব্যাট নির্ণয় এটাও আপনাকে করতে হবে, এখান থেকেও আসার সম্ভাবনা আছে, আমি এটাকে 80% দিয়ে রাখবো। আর আমার মনে হয় যে এই বিষয় থেকে আবার থিওরি আসবে না। এখন থিওরি আসবে না এটার অর্থ এই নয় যে আপনি থিওরি প্রস্তুতি নেবেন, আপনাকে থিওরি প্রস্তুতি নিতে হবে। এখন আসেন ধরাই দিই কিভাবে পড়বেন। একক ব্যক্তির করদায় নির্ণয়, বিগত নিবন্ধনে হাজারো প্রশ্ন আছে, আপনার কাজ হচ্ছে বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে সলিউশন করা যে কোনো গাইড বই থেকে। হয় আপনি যদি দিগদর্শন কিনেন দিগদর্শন থেকে, যদি ব্যতিক্রম কিনেন ব্যতিক্রম থেকে। বিগত নিবন্ধনের সকল প্রশ্নকে সমাধান করতে হবে, কমন আসি যাবে। উৎপাদন ব্যয় এটা বিগত কোনো নিবন্ধনে ছিল না, এটা আপনি ব্যতিক্রম থেকে পাবেন, ঠিক আছে। ব্যতিক্রম এটা আপনি ব্যতিক্রম অথবা দিগদর্শন যেটাই আপনার কাছে থাকে, এখান থেকে এই টপিকটার প্রশ্নগুলো সলিউশন করবেন। থিওরির জন্য কি করবেন, কিচ্ছু করার দরকার নেই, বিগত নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন, বিগত নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন যে কোনো গাইড বই থেকে, ঠিক আছে, যে কোনো গাইড বই থেকে এটা বিগত নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন। মনে রাখবেন এটার জন্য আপনাকে নোট করার দরকার নেই, এটা আপনি ব্যতিক্রম থেকে পড়ে ফেলবেন, কারণ ব্যতিক্রমে হুবহু মেইন বইয়ের মতো লিখছে। আমি একদম ডিটেলস বলতেছি, এই বাংলাদেশের করবিধি ট্যাক্সেশন ইন বাংলাদেশের যে থিওরিগুলো আপনি পড়বেন এটা আপনি ব্যতিক্রম থেকে পড়বেন, ব্যতিক্রমে হুবহু মেইন বইয়ের মতো লিখছে, কারণ আমি নিজে পড়েছি, আমি দেখছি হুবহু মেইন বইয়ের মতো লিখছে। বিগত নিবন্ধনগুলো পড়লে আপনাকে কি হয়ে যাবে, ঠিক আছে। এই গেছে পার্ট 3। এরপর আসেন আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করি। এই বিষয়টা থেকে এই টপিকটি ইম্পর্টেন্ট, একক ব্যক্তির করদায় নিয়ে এটা আপনাকে ভালোভাবেই পড়তে হবে। আসেন এবার আমরা টপিক নাম্বার 4 নিয়ে আলোচনা করি, মানে পার্ট ডি। পার্ট ডি নিয়ে আমরা আলোচনা করি। পার্ট ডি তে আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা কস্ট অ্যাকাউন্টিং বলি। উৎপাদন ব্যয় কি হিসাব বিজ্ঞান। আচ্ছা, এই বিষয়টা আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি, কস্ট অ্যাকাউন্টিং আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কোন কোন চ্যাপ্টার আছে আমাদেরকে এটা বোঝা। দেখেন এই চ্যাপ্টারটা থেকে, এই বিষয়টা থেকে, এই সাবজেক্টটা থেকে প্রশ্ন আসবে 20 মার্কের। মনে রাখবেন একটা থিওরি একটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি। কি বলছি, একটা থিওরি এবং একটা ম্যাথ আসার সম্ভাবনা কি এই চ্যাপ্টার থেকে, এই সাবজেক্টটা থেকে একটা থিওরি এবং একটা ম্যাথ আসার সম্ভাবনাটা প্রবল। ভাগ্য ভালো থাকলে দুইটা ম্যাথ চলে আসবে, ভাগ্য ভালো থাকলে দুইটা ম্যাথ চলে আসবে, তবে দুইটা থিওরি আসবে না।
আসেন কোন কোন চ্যাপ্টার করবেন, আগে চ্যাপ্টার গুলো বুঝেন। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়। উৎপাদন ব্যয় নির্ণয়, ঠিক আছে, আমি আগে লিখি চ্যাপ্টার গুলো বুঝেন ভালোভাবে। উৎপাদন ব্যয় নির্ণয় চ্যাপ্টার 2 তে আমাদের আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মজুদ পণ্যের কি হিসাব, এটাকে আমরা ওই যে লিফো ফিফো বলে চিনবো আর কি, যেমন ফিফো লিফো এভারেজ মেথড এরকম আর কি। আচ্ছা 3 নম্বরে হইছে মজুরি নির্ণয়ের যে অঙ্কটা আছে, মজুরি নির্ণয় বা মজুরি বিবরণী নির্ণয়ের যে অধ্যায়টা আছে, এখানে বেশ কিছু নিয়ম আছে, ঠিক আছে, যেমন হচ্ছে, আচ্ছা এটা পরে আসতেছি। 4 নম্বর হইছে আপনার উপরি ব্যয় বন্টনের যে চ্যাপ্টারটা আছে, উপরি ব্যয় কি বন্টন। এখানে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকে আপনার আসবে উপরি ব্যয় বন্টন, এটা আমরা তৃতীয় বর্ষে পাইছি। যেমন এখানে ডিরেক্ট মেথড আসতে পারে, তারপরে হচ্ছে আপনার স্টেপ ডাউন মেথড আসতে পারে, ঠিক আছে, স্টেপ ডাউন মেথড আসতে পারে, এইরকম আর কি, যে 4টা পদ্ধতি আছে আর কি, আপনাকে 4টা পদ্ধতি করতে হবে। আচ্ছা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের টোটাল চ্যাপ্টার আছে এই 4টা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, প্রথমটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়। ইগা থেকে একটা প্রশ্ন আসবে 100%, 18তমতেও আসছে এটা থেকে, 18তমতে কি আসছে এটা থেকে। তার মানে আপনি উৎপাদন ব্যয় থেকে একটা প্রশ্ন আপনি নিশ্চিতভাবে পাবেন। এটার জন্য আপনি কি করবেন, কিচ্ছু করার দরকার নেই, বিগত নিবন্ধনে বলে সলিউশন করবেন। বিগত নিবন্ধন ব্যতিক্রম অথবা দিগদর্শন যাই থাকুক, বিগত দেখবেন যে 6ষ্ঠ নিবন্ধন থেকে একদম 18তম নিবন্ধন পর্যন্ত এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, আপনি এগুলোকে সমাধান করবেন, হয়ে যাবে। মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এখানে পদ্ধতি দিচ্ছে তারা 3টা, একটা আছে লিফো, একটা আছে ফিফো, আর আপনার আরেকটা, একটা লিফো একটা ফিফো, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে এভারেজ মেথড, মানে ভার যুক্ত করার পদ্ধতি। আমার মনে হয় না অত থেকে প্রশ্ন আসবে, আমি এটাকে কেটে দিচ্ছি, এটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম। তারপরেও করবেন, এটা আমরা কোথায় পাইছি বলেন, অনার্স তৃতীয় বর্ষে, সরি ইন্টারে পাইছিলাম। এই চ্যাপ্টারটা আমরা ইন্টারে পাইছিলাম, মনে আছে? এটা ইন্টার দ্বিতীয় বর্ষের 8ম অধ্যায়, ইন্টার দ্বিতীয় বর্ষের কি 8ম অধ্যায়। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তারপরেও করবেন, এই 3টা পদ্ধতি করে যাবেন। মজুরি নির্ণয়, এটা থেকে আসার সম্ভাবনা আছে, আমার মনে হয় যদি কোনো কারণে অধ্যায় থেকে 2টা ম্যাথ দেয়, এখান থেকে 80% সম্ভাবনা আছে আসার। এখানে মজুরি পদ্ধতি বেশ, যেমন ওই যে আমরা অনার্স তৃতীয় বর্ষে এটা পাইছি, যেমন ওই যে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের অঙ্ক, তারপর হচ্ছে এরকম কয়েকটা প্রিমিয়াম প্ল্যানের কি অঙ্ক আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আপনাকে করতে হবে। এটা বিগত নিবন্ধনে আপনি পাবেন না তেমন, এটা একটা নিবন্ধনে আসছে শুধু, এটাকে আপনি ব্যতিক্রম থেকে সলিউশন করবেন। ব্যতিক্রম নিবন্ধনের জন্য আপনি যে ব্যতিক্রমটা কিনবেন, ব্যতিক্রমে দেখবেন বাংলাতে অনেকগুলো মজুরি নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, এটা করবেন, আসতে পারে। আর এই অধ্যায় থেকে যদি 2টা ম্যাথ দেয়, আমার মনে হয় 99% কনফার্ম থাকবেন এই অধ্যায় থেকে অঙ্কটা দিতে পারে। যদি এটা তো থাকবেই মাস্ট, যদি তারা 2টা ম্যাথ দেয়, সেক্ষেত্রে উপরি ব্যয় বন্টনের আমরা জানি 4টা পদ্ধতি আছে, ডিরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড, আর হচ্ছে রিসিপ্রোকাল মেথড, আর হচ্ছে আন্ডার রিপিটেড মেথড, ঠিক আছে। এই 4টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা বা 2টা পদ্ধতি আসতে পারে, এটা 99% শিওর রাখেন। এটা আমরা কস্ট অ্যাকাউন্টিং এ করছি, এটা আপনি বিগত নিবন্ধনে পাবেন না, আপনাকে এটা ব্যতিক্রম থেকে সলিউশন করতে হবে, ব্যতিক্রম থেকে আপনাকে সলিউশন করতে হবে। এখন আসেন, আপনি যখন প্রস্তুতি নেবেন, আপনার প্রথম কাজ হচ্ছে এই বিষয়টা থেকে এই 2টা চ্যাপ্টারকে আগে শেষ করা, যেগুলো থেকে আসার সম্ভাবনা আছে আগে এগুলোকে শেষ করবেন। পরবর্তীতে এই 2টা থেকে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাহলে আপনি এই 2টাকে বাদ দিবেন না, করবেন, নিয়মটা দেখে যাবেন যাতে আপনি পরীক্ষা আসলে দিতে পারেন, ঠিক আছে। আর বাকি যে 2টা চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে, এই 2টা চ্যাপ্টারকে ভালোভাবে করবেন। আশা করি বিষয়গুলোকে খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। পরে আসেন আমরা পার্ট ডি তে আসি। পার্ট ডিটা হচ্ছে আমাদের আর্থিক হিসাব বিজ্ঞান, আমাদের এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। আচ্ছা যেমন এটা হচ্ছে আমরা পার্ট ডি আর্থিক হিসাব বিজ্ঞান, আচ্ছা সরি, এটা আর্থিক হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, সরি এটা ভুল হয়েছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এখান থেকে এই বিষয়টা আমরা অনার্স তৃতীয় বর্ষে পাইছি, এখান থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। 20 মার্কের ভিতরে মনে রাখবেন, একটা ম্যাথ আসবে, একটা থিওরি আসবে। কি বলছে, 20 মার্কের ভিতরে একটা ম্যাথ আসবে, একটা কি থিওরি আসবে। এটা হচ্ছে পার্ট ই তে আসবে। এটা কোন পার্টে আসবে, পার্ট ই তে, মানে পঞ্চম পার্টে। প্রথমে আসেন এই চ্যাপ্টার থেকে আমরা কি করব। ওই যে আমরা এই চ্যাপ্টারে একটা ভাইটাল ম্যাথ আছে, অ্যাবসর্পশন এবং ভেরিয়েবল কস্টিং এর যে আয় বিবরণীটা তৈরি করা, মানে হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতিতে আপনাকে আয় বিবরণী তৈরি করতে হবে, ঠিক আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি। এটাকে আমরা বলি, ওই যে আমরা অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় করছিলাম না, মনে আছে? ডিরেক্ট কস্টিং এবং হচ্ছে ভেরিয়েবল কস্টিং, অথবা অ্যাবসর্পশন এবং কি ভেরিয়েবল কস্টিং এর মধ্যে যে অঙ্কগুলা, এটা হচ্ছে অ্যাবসর্পশন এবং কি ভেরিয়েবল কস্টিং এর যে ম্যাথটা, এটা অনার্স তৃতীয় বর্ষের তৃতীয় অধ্যায় ছিল, ঠিক আছে। কোন পেপারের,
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ছিল। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। আমার মনে হয় যদি কোনো কারণে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেয়, মানে দুইটা ম্যাথ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি। এটা আপনারা একটু ভালোভাবে করবেন। এটা আপনি কোথা থেকে কিভাবে করবেন, এটা আপনি শুধু ব্যতিক্রম সাজেশন থেকে বিগত সালের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো ছিল এগুলো করে আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আমরা ইংলিশে করছি, আপনি কিন্তু বাংলা ভার্সনে করতে হবে। আসেন এবার টপিক নাম্বার 2-তে। টপিক নাম্বার 2-তে আমাদের আছে সমচ্ছেদ বিন্দু। এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট। সমচ্ছেদ বিন্দু এখান থেকে 18তমতে আসছে এবং 19তমতেও আসবে। এটা আমি 100% দিয়ে রাখতেছি, এটা থেকে প্রশ্ন আসবে। আপনাকে খুব ভালোভাবে সলিউশন করতে হবে এই চ্যাপ্টারটা। কিচ্ছু করার দরকার নেই, বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে সলিউশন করবেন। আপনার কাজ হচ্ছে আপনার যে কোনো গাইড বই থেকে বিগত নিবন্ধনের প্রশ্নগুলো সলিউশন করবে, কমন আসি যাবে। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবে, নিশ্চিত থাকেন। আসেন 3 নাম্বার হচ্ছে ক্যাশ বাজেট, নগদ বাজেট। এটা আমরা 18তম অনার্স 3য় বর্ষে পাইছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। কত নাম্বার চ্যাপ্টার মনে আছে? আমি চ্যাপ্টার সব বলতেছি, এটা আমরা 7ম অধ্যায়ে পাইছিলাম। ঠিক আছে, নগদ বাজেট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আমি 50% দিয়ে রাখতেছি। করতে হবে, না আসলেও করতে হবে। তারপর হচ্ছে নমনীয় বাজেট, যেটাকে আমরা বলি ফ্লেক্সিবল বাজেট। এটা আমরা 8ম অধ্যায়ে পেয়েছি অনার্স 3য় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে করতে হবে, আপনি যখন এই সাবজেক্টটা ধরবেন আপনার প্রথম কাজ হচ্ছে এই দুইটা অধ্যায়কে ভালোভাবে করা। আর এই দুইটাকে আপনি শুধু দেখে যাবেন মানে করবেন, 3-4টা ম্যাথ করে যাবেন। আর বাকি এই দুইটা চ্যাপ্টারকে ভালোভাবে করবেন। যদি দুইটা প্রশ্ন দেয় এই দুইটা থেকে দিবে, বাকি দুইটা থেকে দিবে না, এটা আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, আমি আমার ধারণা থেকে বলতেছি। ঠিক আছে, এখন আসেন এগুলো থেকে কিন্তু থিওরিও আসবে, আপনাকে থিওরিটাও পড়তে হবে। থিওরি কি পড়বেন? আপনাকে টপিক ওয়াইজ দেখে আপনাকে কি থিওরিগুলো পড়তে হবে। এই হচ্ছে আমাদের 18তম 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য টোটালি যে সিলেবাস একদম বিস্তর আলোচনা। আশা করি আপনি যদি ভিডিওটা ভালোভাবে দেখেন সিলেবাস সম্পর্কে আপনার একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ।